দিনাজপুরের পার্বতীপুর ভবানীপুর গ্রাম দুপুর 1:17 মিস্ত্রি রহমত আলী সাবমার্সিবল পাম্পের পাইপ নামাচ্ছেন 40 ফুট 50 ফুট 60 ফুট। হঠাৎ পাইপটা কেঁপে উঠল, নিচ থেকে গড়গড় শব্দ, তারপর ফোয়ারার মতো বেরিয়ে এলো তরল স্বচ্ছ তেলতেলে ঝাঁঝালো গন্ধ। রহমত আলীর নাকে ধাক্কা দিল চেনা গন্ধটা, কেরোসিন। সে চিৎকার করে উঠল, তেল তেল বাইর হইছে। 5 মিনিটে পুরো পাড়া ভেঙে পড়ল। কেউ বোতল আনলো, কেউ বালতি, কেউ পুরনো জেলিকেন। বাচ্চারা হাত ডুবিয়ে দেখছে, বুড়োরা নাকে শুকছে। 1 ঘন্টার মধ্যে খবর ছড়ালো থানা, ইউএনও অফিস, ডিসি অফিসে। বিকেল 4টায় পুলিশ, ফায়ার সার্ভিস, খনি কর্মকর্তা। নমুনা নেওয়া হলো, সিলগালা করা হলো জায়গা, ল্যাবে পাঠানো হলো। প্রাথমিক রিপোর্ট হাইড্রোকার্বন পজিটিভ। কেউ জানে না এই 60 ফুট গভীরের ফোয়ারা আসলে কত হাজার ফুট নিচের কোন দানবীয় রিজার্ভারের নিঃশ্বাস। কেউ জানে না এই তরল ফোঁটা কত বিলিয়ন ডলারের স্বপ্ন নিয়ে উঠে এসেছে। কেউ জানে না এই গল্পটা নতুন না। এই গল্পের শেকড় 40 বছর আগে তেতুলিয়ার শালবাগানে ফরাসল নামের ফরাসি কোম্পানির ড্রিলিং রিগে আর একটা রাতের হেলিকপ্টারের চক্করে। খনিজ বেল্টের উপর দাঁড়িয়ে থাকা একটা জেলা পার্বতীপুর কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। মানচিত্র খুললে দেখা যায় এটি একটি খনিজ বেল্টের বুকের উপর বসে আছে। দক্ষিণে বড় পুকুরিয়া কয়লা খনি, দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনি। পশ্চিমে মধ্যপাড়া কঠিন শিলা। পূব পশ্চিমে ফুলবাড়ি কয়লাক্ষেত্র, যার নিচে ঘুমিয়ে আছে 572 মিলিয়ন টন কয়লা। উত্তরে খানসামা চিড়ির বন্দর, সেখানেও সিসমিক সার্ভেতে হাইড্রোকার্বনের অ্যানোমালি। ভূতাত্ত্বিকরা বলেন গন্ডোয়ানা অববাহিকা। কোটি বছর আগে এখানে ছিল অগভীর সমুদ্র। মরেছে প্ল্যাঙ্কটন, জমেছে পলি। তাপে চাপে হয়েছে কয়লা, তেল, গ্যাস। তাহলে 60 ফুট নিচে কেরোসিন আসা অস্বাভাবিক না। অস্বাভাবিক হলো এরপর কি হলো। নিয়ম হলো এমন সিপেজ পাওয়া মাত্র পেট্রোবাংলা ইমার্জেন্সি সার্ভে করবে। 3D সিসমিক স্ট্রাটিগ্রাফিক ওয়েল রিজার্ভার মডেলিং। বাস্তবে কি হলো? স্থানীয় খনি অফিস বলল এটা আমাদের কাজ না, তেল গ্যাস পেট্রোবাংলার। পেট্রোবাংলা বলল বাজেট নেই, আগে ফাইল আসুক। ফাইল গেল জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলল আন্তঃমন্ত্রণালয় কমিটি লাগবে। কমিটি হলো না, সার্ভে হলো না। ভবানীপুরের সেই টিউবওয়েলের মুখে এখন কনক্রিটের ঢাকনা। পাশে একটা সাইনবোর্ড, বিপজ্জনক, কাছে যাবেন না। কেউ জানে না ঢাকনার নিচে এখনো তেল চুইয়ে পড়ছে কিনা। কেউ জানে না সেই ফাইলটা কোন এসিড বাতাসে শুকিয়ে মচমচে হয়ে গেছে। এবার উত্তরে চলুন। পঞ্চগড়, তেতুলিয়া, শালবাহান মৌজা। 1986 সাল, স্বাধীনতার 15 বছর পর বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর প্রথমবার বড় স্কেলে অয়েল সার্ভে শুরু করে। স্যাটেলাইট ইমেজ, অ্যারোম্যাগনেটিক, গ্রাভিটি সব রিপোর্ট বলছে এখানে কিছু আছে। 1987 সালে সরকার ফ্রান্সের ফরাসল কোম্পানিকে আনলো। চুক্তি 2 বছর, 5000 পয়েন্টে সিসমিক। ফরাসল ড্রিল করলো, ডাটা নিল, প্রসেস করলো প্যারিসে। 1988 জানুয়ারিতে রিপোর্ট এলো ঢাকায়। শালবাহানের 900 মিটার নিচে মাল্টি স্ট্যাকড রিজার্ভার, পেট্রোল, অকটেন, কেরোসিন, কমার্শিয়াল। সরকার নড়ে বসল। 1988 থেকে 1989 বাজেটে বরাদ্দ 35 কোটি টাকা। তখন চালের কেজি 10 টাকা। 35 কোটি মানে আজকের 3500 কোটি টাকা। ফরাসল 8000 ফুট গভীরে 12 ইঞ্চি ব্যাসের প্রোডাকশন অয়েল খুঁড়ল, কেসিং বসালো, ক্রিসমাস ট্রি বসলো। 10 এপ্রিল 1988 রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ নিজে এসে সুইচ টিপলেন। ফ্লেয়ার স্ট্যাকে আগুন জ্বলল। পত্রিকার হেডলাইন, উত্তরে তেলের সন্ধান, নতুন দিগন্ত। 7 দিন পর ভোররাতে একটি হেলিকপ্টার এলো, 3 বার চক্কর দিল, লাল সবুজ চক্র। ভারতীয় বলে স্থানীয়দের দাবি। তার 48 ঘন্টার মধ্যে অদৃশ্য ফোন, কাজ বন্ধ। ফরাসলকে বলা হলো প্যাক আপ। এরপর 3 রাত ধরে খনি মুখে ঢালা হলো পাথর, সিমেন্ট, গলিত সীসা। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ একে বলে প্ল্যাগ এন্ড অ্যাবান্ডন, অর্থাৎ এই কূপ আর কোনোদিন খোলা যাবে না। 35 কোটি টাকা, 8000 ফুট ড্রিলিং, ফ্লেয়ারের আগুন, সব কবর হলো 300 ফুট কনক্রিটের নিচে। কেউ জানে না কেন। ফাইলে লেখা কারিগরি ত্রুটি, কিন্তু কারিগরি ত্রুটি থাকলে ফ্লেয়ার জ্বলে কিভাবে? শালবাহান থেকে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা মাত্র 5 কিলোমিটার। মাঝখানে কাঁটাতার। ভূগর্ভে কাঁটাতার নেই। তেলের রিজার্ভার সীমান্ত মানে না, এটা কমন পুল। আপনি এক পাশে পাম্প বসালে অন্য পাশের তেলও টেনে আনে, একে বলে ড্রেনেজ। 1990 সালে রাজগঞ্জের জমিদার পাড়ায় ওএনজিসির রিগ বসালো। 1992 সালে প্রোডাকশন শুরু। ভারত সরকার কখনোই তেতুলিয়া রিজার্ভার শব্দটা উচ্চারণ করে না, বলে রাজগঞ্জ ফিল্ড। কিন্তু ভূতত্ত্ব বলে এটা একই স্ট্রাকচার, তেতুলিয়া রাজগঞ্জ হাই। ডিরেকশনাল ড্রিলিং দিয়ে 5 কিলোমিটার দূরের রিজার্ভার টানা যায়। স্ল্যান্ডেড অয়েল, হরাইজন্টাল অয়েল এখনকার প্রযুক্তি। কেউ জানে না শালবাহানের কূপ বন্ধ করার পর রাজগঞ্জের প্রোডাকশন বাড়ল কিনা। ওএনজিসি ডাটা দেয় না, কিন্তু স্থানীয়রা বলে আগে ট্রাক যাইত সপ্তাহে 2টা, এখন যায় 10টা।
বাংলাদেশ সাইডে কি হলো? খনি মুখের 500 মিটারের মধ্যে গড়ে উঠল প্রাইমারি স্কুল, মাদ্রাসা, বাজার। খনি এলাকা এখন জনবসতি। খনি আইন বলে বসতির 1 কিলোমিটারের মধ্যে ড্রিলিং নিষিদ্ধ। অর্থাৎ কেউ যদি কাল সকালে বলে চলো কূপটা খুলেই, পারবে না। আগে স্কুল ভাঙো, বাজার ওঠাও, মানুষ সরাও। কেউ জানে না এই নগরায়ন কি কাকতালীয় নাকি পার্মানেন্ট প্ল্যান। ভবানীপুরের নমুনা ল্যাবে গেল 2023-এ। GSC-MS রিপোর্ট, C8, C16 হাইড্রোকার্বন, কেরোসিন রেঞ্জ, বায়োডিগ্রেডেশন লো, ইন্ডিকেটস ফ্রেশ চার্জ, মানে নিচে অ্যাক্টিভ রিজার্ভার আছে। রিপোর্ট গেল পেট্রোবাংলায়। পেট্রোবাংলা এক্সপ্লোরেশন সেল নোট দিল 3D সিসমিক প্রয়োজন, বাজেট 80 কোটি টাকা। ফাইল গেল জ্বালানি বিভাগে। জ্বালানি বিভাগ ফিনান্স চাইল, ফিনান্স বলল এডিপি-তে নেই, নতুন প্রকল্প লাগবে। EC-NEC লাগবে। EC-NEC-তে ওঠার আগে সামারি লাগবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সামারি গেল, সাথে নোট, বৈদেশিক বিনিয়োগ লাগতে পারে, PSC লাগতে পারে। PSC শব্দটা দেখেই ফাইল থেমে গেল, কারণ PSC মানে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, মানে বিদেশি কোম্পানি আসবে, মানে ভূ রাজনীতি। কেউ জানে না ফাইলটি এখন কোন টেবিলে ঘুমায়। কেউ জানে না বৈদেশিক প্রভাব শব্দটা শুনেই ফাইলটা সেন্সিটিভ হয়ে গেল কিনা। এদিকে প্রতি বছর বাংলাদেশ $6 বিলিয়ন তেল LNG আমদানি করে। রিজার্ভের ওপর চাপ, ডলার সংকট, তবু 60 ফুট নিচের তেল তুলতে 80 কোটি টাকা নেই। বগুড়ার শেরপুরে 2019-এ একটি টিউবওয়েল দিয়ে গ্যাস উঠল। স্থানীয়রা 2 বছর রান্না করল। পেট্রোবাংলা এসে সেফটির জন্য মুখ বন্ধ করল। সিলেটের হরিপুরে 195-তে গ্যাস পাওয়া গেল। আজও হরিপুর ফিল্ড নাম আছে, কিন্তু প্রোডাকশন নেই। ভোলায় শাহবাজপুর, ভোলা নর্থ 1.5 TCF গ্যাস। পাইপলাইন নেই বলে ঢাকায় আসে না। কুষ্টিয়ার কুমারখালীতে 2011-তে টিউবওয়েলে গ্যাস। ব্যাপিক শেষে ড্রাই ঘোষণা দিল। গ্রামবাসী বলছে আমরা তো 6 মাস চুলা জ্বালাইছি। প্যাটার্ন একটাই, সারফেস সিপেজ, হইচই, নমুনা, ফাইল, ঢাকা, নীরবতা। কেউ জানে না এই নীরবতা ব্যর্থতা নাকি পরিকল্পিত। বিপি এর স্ট্যাটিস্টিক্যাল রিভিউ বলছে বাংলাদেশের প্রমাণিত তেল রিজার্ভ শূন্য, গ্যাস 10 TCF এর নিচে। অথচ USGS 2001-এর রিপোর্ট বেঙ্গল বেসিনে 32 TCF আনডিসকভার্ড গ্যাস। নরওয়েজিয়ান কোম্পানি DNO 2014-তে বলেছিল উত্তরবঙ্গে 2 বিলিয়ন ব্যারেল অয়েল ইকুইভ্যালেন্ট থাকতে পারে। যদি 2 বিলিয়ন ব্যারেলের 10% তোলা যায়, 200 মিলিয়ন ব্যারেল। ব্যারেল $85 ধরলে $17 বিলিয়ন। পদ্মা সেতুর খরচ 3.8 বিলিয়ন, মানে 4টা পদ্মা সেতু। এই টাকা দিয়ে কি হতো? ডলার ক্রাইসিস থাকতো না, LNG আমদানি লাগতো না, লোডশেডিং থাকতো না। তাহলে তুলছি না কেন? উত্তর 3টে। 1, প্রযুক্তি, আমাদের ডিপ ড্রিলিং রিগ নেই, হরাইজন্টাল ড্রিলিং নেই, ফ্র্যাকচারিং নেই। 2, টাকা, একটা ডিপ ওয়েলে $50 থেকে $80 মিলিয়ন, ড্রাই হলে পুরো লস। 3, রাজনীতি, তেল পেলে রিসোর্স কার্স আসে, বিদেশি চাপ আসে, সীমান্ত চাপ আসে। না তোলাই সেফ, এই ডক্ট্রিন অনেক দেশে আছে। কেউ জানে না বাংলাদেশ কোন ডক্ট্রিনে চলছে। রাত 12টা 4 মিনিট, সচিবালয়ের জ্বালানি বিভাগ, 6 তলার কর্নার রুম, টেবিলে ফাইল, উপরে লেখা ভবানীপুর সিপেজ 3D সিসমিক প্রপোজাল। স্টিকারে লাল কালিতে আর্জেন্ট, স্টিকারের তারিখ 17 মাস আগের। জানালার বাইরে বিজয় সরণি, ল্যাম্পপোস্টের আলোয় ফাইলটার উপর ছায়া পড়ে। ছায়াটা দেখতে তেলের ফোঁটার মতো। একই সময় তেঁতুলিয়ার শালবাহানে 35 বছর আগে ঢালাই করা খনিমুখের ওপর শিশির পড়ছে। পাশের স্কুলের দেয়ালে চুনকাম, দেয়ালে লেখা শিক্ষাই জাতির মেরুদণ্ড। খনিমুখের 5 কিলোমিটার দূরে কাঁটাতারের ওপারে রাজগঞ্জ, সেখানে ফ্লেয়ার স্ট্যাক চলছে। আগুনের শিখা আকাশে উঠছে, বাতাস দক্ষিণে, অর্থাৎ বাংলাদেশের দিকে। কেউ জানে না ওই আগুনে কার তেল পুড়ছে, ভারতের নাকি আমাদের। সচিবালয়ের রুমে টেবিল ফ্যান ঘুরছে, ফাইলের পাতা একটু ওড়ে আবার বসে যায়। শেষ পাতায় নথি উপস্থাপন করা হলো, সিদ্ধান্তের জন্য পেশ। সিদ্ধান্তের ঘর ফাঁকা, কলমটা দানিতে গুজে রাখা, কালি শুকিয়ে গেছে কিনা কেউ জানে না, শুধু দেয়ালের ঘড়িটা টিকটিক করছে। রাত 12টা 5, 12টা 6, 12টা 7। প্রতি সেকেন্ডে মাটির 60 ফুট নিচে ফোটায় ফোটায় তেল জমছে। প্রতি সেকেন্ডে সীমান্তের ওপারে পাম্প চলছে। প্রতি সেকেন্ডে ফাইলটা আরো একটু হলুদ হচ্ছে। আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটা তালাবদ্ধ খনি মুখ আর একটা সইহীন ফাইলের মাঝখানে। দুটোই বন্ধ, একটায় সিমেন্ট আর একটায় নীরবতা। পার্বতীপুরের বাতাসে কেরোসিনের গন্ধ ভেসে বেড়াবে। স্বাধীনতার গন্ধ হয়ে নাকি পরাধীনতার, সেটা সময়ই বলে দেবে।